তা ঠান্ডা তো এবারে বেশ জমিয়েই পড়েছে। কি বলো সভাসদগণ? আগে হ্যাঁ মহারাজ। এই শীতের হাত থেকে বাঁচতে হলে আমাদের প্রত্যেককে নিজেদের স্বাস্থ্যের প্রতি সচেতন হতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো সবাইকে মধু খেতে হবে, গরম কাপড় পরতে হবে। মহারাজ, ওই গরম কাপড়ের কথা বলতে মনে পড়লো, ওই যে আপনি যে মন্ত্রী মশাইকে রাজ্যের সবাইকে কম্বল দেওয়ার জন্য বেশ অনেক মোহর দিয়েছিলেন, সেটার কি হলো মহারাজ? এই মরেছে, হঠাৎ করে এই কথা গোপালের কেন মনে পড়লো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। আরে আমি তো ভুলেই গেছিলাম। তা মন্ত্রী, কম্বলের কি খবর? হ্যাঁ মহারাজ, সবাইকেই দেওয়া হয়ে গেছে, একদম হাতে গরম কম্বল ধরিয়ে দিয়ে এসেছি। মহারাজ, আমরা মনে হয় রাজ্যের মধ্যে পড়ি না। না কেন কেন কেন? না, রাজ্যের সবাই যদি কম্বল পেয়ে যায়, তাহলে আমরা কেন পেলাম না মহারাজ? হ্যাঁ মহারাজ, আমিও তো পাইনি। আমিও পাইনি মহারাজ। এ কি, কেউই তো পায়নি দেখছি। কি মহারাজ, দেখলেন তো? এই তো এতক্ষণ সবাই চুপ ছিল, যেই গোপাল কথা বলেছে আর সবার মুখ চালু। হ্যাঁ মানে মানে মহারাজ, মানে ওই আর কয়েকটা বাড়ি বাকি ছিল, এই আমি কালকেই দিয়ে দেবো সবাইকে। পথে এসো চাঁদ বদন, পথে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে যেন শুনি সবাইকে দেওয়া হয়ে গেছে। শীত প্রায় পেরিয়ে গেল, এখনো কেউ কম্বল পেল না। হ্যাঁ মহারাজ, সামনেই তো সরস্বতী পুজো। আমি তো ভাবছি এবার পুজোয় আপনার দেওয়া নতুন কম্বল মুড়ি দিয়ে অঞ্জলি দেব। তাহলে মোটামুটি সবার বাড়িতেই কম্বল দেওয়া হয়ে গেল, কি বলেন? হ্যাঁ, সেই সকাল থেকে শুরু হয়েছে, এইমাত্র শেষ হলো। সব হয়েছে এই গোপালের জন্য। গোপালকে আমি মজা দেখাচ্ছি। সে তো আপনি সারা জীবন ধরেই গোপালকে মজা দেখালেন। না, আমি গোপালকে চিনে নিয়েছি, এখন ভালো করে চিনে নিয়েছি। শোন, গোপালের জান প্রাণ হলো ওর ওই ছোট ছোট নাতি নাতনিরা, আর ওই নাতি নাতনিদের দিয়েই গোপালকে জব্দ করতে হবে। ওই দেখুন, বলতে না বলতেই বাচ্চাদের দল এদিকেই চলে আসছে। এই যে মন্ত্রী মশাই, দিন দিন সরস্বতী পুজোর চাঁদাটা দিন। বাবা, তোরা নিজেরাই এবারে সরস্বতী পুজো করছিস নাকি? হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, পড়াশোনা করছি, অল্প বয়স, এই সময় সরস্বতী পুজো করব না? এই তো পেয়েছি, গোপালকে জব্দ করার একটা বুদ্ধি পেয়েছি। একই, তাহলে তোরা চাঁদা কেন তুলছিস? তোরা একটা খবর শুনিসনি? কি খবর মন্ত্রী মশাই? আরে, তোদের গোপাল দাদু নিজেই তো বিশাল করে সরস্বতী পুজো করছে, তোদের বলেনি নাকি? কই না তো। ও, তোদের তাহলে এখনো বলেনি, আমাকে তো কয়েকদিন আগেই বলেছে। তোরা এক কাজ কর, বুঝলি? কি কাজ মন্ত্রী মশাই? তোরা গোটা রাজ্যের লোককে প্রসাদ খাবার নিমন্ত্রণ করে দে, তাতে গোপালের একটু সাহায্য হবে। আসলে একা মানুষ তো, কত দিক সামলাবে বল? ও, এই ব্যাপার। নিশ্চয় নিশ্চয়। যা তোরা নিমন্ত্রণটা সেরে ফেল। ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি। এবার গোপাল, তুমি এই ধাক্কা সামলাবে কি করে দেখো। হ্যাঁ, রাজসভায় আমার পিছনে লাগা, এবার আমার দান তুমি সামলাও। মন্ত্রী, তুমি সবাইকে কম্বল দিয়েছো? হ্যাঁ মহারাজ, সবাইকে দিয়েছি। একটা কথা আছে মহারাজ, কি আবার কথা? এবার সরস্বতী পুজোতে আমরা সবাই একসাথে গোপালের বাড়ি যাব। কেন কেন কেন? সরস্বতী পুজোয় গোপালের বাড়িতে কেন? গোপাল আবার কি পুজো করছে নাকি? পুজো মানে একেবারে জাঁকিয়ে পুজো, ধুমধাম করে পুজো। জানেন, গোপাল আমাকে বলেছে ওর যাতে আরো বুদ্ধি হয়, তাই মায়ের কাছে মানসিক ছিল এবছর পুজো করবে। গোপাল, সত্যি তো তোমার এত বুদ্ধির আসল কারণটা এবারে আমি জানলাম। তুমি মা সরস্বতীর বন্দনা করবে, তোমার বুদ্ধি বাড়বে, এ তো খুব ভালো কথা। আর গোপাল, আমরা যাচ্ছি তো। আর বলবেন না মহারাজ, গোটা রাজ্য জুড়ে সবাইকেই নিমন্ত্রণ করেছে, শুধু আমরাই এখন অব্দি বাকি। তার মানে মন্ত্রীর আমাকে ফাঁসানোর মতলব।
ঠিক আছে ঠিক আছে। আসলে মহারাজ, কাল বিকেলে মন্ত্রী মশাই আমাকে বলছিলেন যে আমার এত বুদ্ধি কোথা থেকে আসে। তা আমি তখন বললাম মা সরস্বতীর পুজো করুন, দেখবেন আপনার মাথাতেও গড়গড় করে বুদ্ধি চলে আসবে। তখন উনি বললেন ঠিক আছে, তুমি তাহলে পুজোটা করো আর আমি সবার খাওয়া দাওয়ার খরচাটা দেব, যদি মা সরস্বতী খুশি হয়ে আমার মাথাতে একটু বুদ্ধি দেন। দেখছেন তো মহারাজ, এখন কেমন শুধু আমার কথা বলছে গোপাল। আচ্ছা গোপাল, আমি আবার কবে তোমাকে এই সব কথা বললাম? কেন, কালকেই তো বিকেলে, যখন আমি আপনাকে পুজো করার কথা বললাম। ঠিক সেই সময়ই তো। শুধু ভুলে যান মন্ত্রী মশাই। একটু এই ব্রাহ্মী রস খান, দেখবেন মাথার স্মৃতি শক্তি বাড়বে। গোপালের পুজো, মন্ত্রীর খাওয়া দাওয়া, ঠিক আছে ঠিক আছে। আমি একটা কথা বলি, তোমরা দুজনে মিলে তাহলে রাজবাড়িতেই পুজোটা করো। মন্ত্রী যখন এত লোকজন খাওয়াবে তখন নিশ্চয়ই বড় জায়গারও দরকার হবে। একদম মহারাজ, অনেক বড় জায়গা। এই মন্ত্রীকে ছাড়া যাবে না, না হলে কোথাও পালিয়ে যাবে। মন্ত্রীকে দিয়েই খাওয়ার খরচা তুলবো। আচ্ছা মহারাজ, অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে আজকে কি সিদ্ধান্ত নেওয়া হলো মন্ত্রী? কি মহারাজ? মানে গোপাল যে পুজোটা করবে সেটা রাজবাড়িতেই হবে, আর গোপালের দায়িত্ব পুজোর জিনিসপত্র কেনা, আর তোমার দায়িত্ব রাজ্যের সবাইকে ভোজ খাওয়ানো। আগে মানে মন্ত্রী মশাই, আমরা জানি আপনি দয়ালু মানুষ, এত লজ্জা পাবেন না। আচ্ছা সভাসদগণ, আজকে তাহলে সভা এইটুকুই থাক। কি এত সন্ধে হয়ে গেল, উনি এখনো বাড়িতে এলেন না? এ জানে বাবা, আজকে রাজসভায় কি এত বৈঠক চলছে? যাই, আমি বরং বাচ্চাগুলোর একটু খোঁজ লাগাই। হ্যাঁ, এই গুলটে, তোরা একটু দাদুর খবর নিয়ে আয় তো। সেই সকালে গেছে, এখনো তোদের দাদু আসলো না। আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে দিদা, আমরা এক্ষুনি খবর নিয়ে আসছি। বাপরে, রাজসভায় আলোচনা শেষ হতে হতে সন্ধে হয়ে গেল। না, কিছু একটা করতেই হবে। বেটা মন্ত্রী আমাকে ভেবেছিল ফাঁদে ফেলে মজা লুটবে, কিন্তু উল্টে মন্ত্রীকেই ফাঁসিয়ে দিয়েছি। কি গো দাদু, তুমি কি নিজের ঘর বাড়ি সবকিছু ভুলে গেলে নাকি? দিদা তো চোখের জল ফেলে ফেলে বন্যা এনে দেবে এবার। আরে আজকে রাজসভায় দীর্ঘ আলোচনা ছিল রে। শোন, তোদের সাথে যখন দেখা হলো তখন ভালোই হয়েছে। না না দাদু, তুমি বলার আগে আমাদেরও তোমার সাথে অনেক কথা আছে। তুমি আমাদেরকে না বলে নিজের বাড়িতে ধুমধাম করে পুজো করছো শুনলাম। আরে না না, আমি বাড়িতে পুজো করছি না। মন্ত্রী আমাকে বিপদে ফেলার জন্য ওসব বানিয়ে বানিয়ে নিশ্চয়ই বলেছে। যাই হোক, আমিও প্যাঁচে ফেলে মন্ত্রীকেও বিপদে ফেলে দিয়েছি। এই বলেছে দাদু, আমরা তো গ্রাম জুড়ে লোকজনকে নিমন্ত্রণ করে ফেলেছি। সে ভালোই করেছিস, ভালোই করেছিস, কারণ পুজোর খরচা আমি দিলেও লোকজনকে প্রসাদ খাওয়ানোর দায়িত্ব মন্ত্রী মশাইয়ের। তোমার বাড়িতে পুজো হবে, মন্ত্রী মশাই খাওয়াবে, পুরো ব্যাপারটাই কিরকম খিচুড়ি হয়ে যাচ্ছে। শোন, পুজোটা আমার বাড়িতে না, রাজবাড়িতেই হবে। আমি পুজোর বন্দোবস্ত করব, আর মন্ত্রী মশাই খাওয়ানো দাওয়ানোর যাবতীয় খরচা দেবেন। কিন্তু আমরা তো সবাইকে তোমার বাড়িতে আসতে বলে দিয়েছি। তোরা সবাইকে বলে দিবি আমাদের বাড়ির পুজোটা একেবারে রাজবাড়িতেই হচ্ছে, আর পুজোতে সকলের জন্য দারুণ খাওয়া দাওয়ার বন্দোবস্ত রয়েছে। সবাই যেন এসে পুজো দেখে পেট পুরে খেয়ে যায়। আচ্ছা দাদু, আমরা তোমার কথা মতন আবার সকলের বাড়িতে বাড়িতে গিয়ে পরে আসবো। যা, তাড়াতাড়ি চলে যা, আর দিদাকে বলে দিস দাদুর একটু দেরি হবে, আমাকে এখন একটু অন্য কাজে যেতে হবে। ঠিক আছে দাদু। ওই গো বিজ্ঞানী, বাড়িতে চলে এসেছো নাকি?
হ্যাঁ আরে এই তো গোপাল, এই মাত্র এলাম। রাজসভায় সরস্বতী পুজোর আলোচনা করতে করতে সারাটা দিন চলে গেল। হ্যাঁ, এখন দেখি একটু বিশ্রাম নিয়ে গবেষণার কাজ করব। শোনো বিজ্ঞানী, তোমাকে আমায় এমন একটা হলুদ রং বানিয়ে দিতে হবে যে রং একবার গায়ে লাগলে 1 সপ্তাহের আগে ওই রং উঠবে না। সে কি গোপাল, হোলি আসতে তো এখনো অনেক সময় আছে, এখন রং কি করবে? তা তুমি যখন জিজ্ঞেস করছো তখন বলি, আসলে আমি কোনো সরস্বতী পুজো করার পরিকল্পনা করিনি। মন্ত্রী সবার সামনে আমাকে ছোট করার মতলবে ওসব বলেছিল, তাই আমিও মন্ত্রীকে ঘুরিয়ে প্যাঁচ দিয়ে দিয়েছি। ও এই ব্যাপার, এবার বুঝেছি। রাজসভায় আমি তো ভাবলাম সত্যি সত্যি ব্যাপার হয়তো। আরে না না, সেই জন্যই তো মন্ত্রীর ওপরে ওই দানটা দিলাম। আর এবার ওই দানে কিস্তিমাত করার জন্যে তোমাকে ওই হলুদ রং বানিয়ে আমাকে দিতে হবে, কারণ সে রং তো আমার কাছেই আছে। বাহ 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 বাহ, তাহলে তাও তো একটু। পরশুদিন তো পুজো, তার মধ্যে অনেকবার মন্ত্রী পালিয়ে যেতে চাইবে, কারণ মন্ত্রী যা শিয়ানা লোক, তাতে তিনি চাইবেন না যে রাজ্যব্যাপী ভোজ খাওয়ার জন্য ওনার ট্যাগ খালি হোক। বুঝেছি, দাঁড়াও গোপাল, তোমাকে এক্ষুনি আমি হলুদ রং এনে দিচ্ছি, আর একটা জিনিসও দিচ্ছি। এই নাও গোপাল, এই নাও হলুদ রং, আর এই যে 1 জোড়া দস্তানা। রং যে মাখাবে সে যেন অবশ্যই এই দস্তানা পরে মাখায়, নইলে কিন্তু তার হাত থেকেও সপ্তাহখানেক রং উঠবে না। আচ্ছা বিজ্ঞানী, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো সেটা বলে বোঝাতে পারবো না। আর ঠিক আছে ঠিক আছে, আর কেউ থাকুক না থাকুক, একটা কথা মনে রেখো যে আমি তোমার পাশেই আছি। হ্যাঁ, সেই কারণের জন্যই তো তোমার উপরে এত ভরসা করি বিজ্ঞানী, আর কোনো দরকার পড়লেই তোমাকে বলি। কালকে রাত হয়ে যাওয়ার জন্য রাজসভা স্থগিত করতে হয়েছিল, সেই জন্য সরস্বতী পুজোর বাকি আলোচনা আজকেই তাহলে সেরে নেওয়া যাক। যেহেতু এবারে গোপালই পুজোর দায়িত্ব নিচ্ছে, সেই জন্য পুজোর দায়িত্ব অনেকটাই লাঘব হলো। কিন্তু মহারাজ, আমার দায়িত্ব তো বেড়ে গেল। এ কি বলছো মন্ত্রী, তুমি তো নিজে থেকেই দায়িত্ব নিয়েছো ভোগ খাওয়ানোর। হ্যাঁ মহারাজ, আমি যখন মন্ত্রীকে আমার পুজো করার কথাটা বললাম, ঠিক তখনই মন্ত্রী মশাই আমাকে বললেন যে ওনার মনে অনেক ভক্তি, তাই উনি ভোগ খাওয়ানোর দায়িত্ব নেবেন। কিন্তু মহারাজ, কোনো কিন্তু নয়, কথা যখন দিয়েছো তখন তোমাকে তো দায়িত্ব নিতেই হবে। আমি সব চাল ডাল আলু সবজিওয়ালাদের বলে রাখবো, ওরা জিনিসপত্র দিয়ে যাবে, আর তুমি শুধু ওদেরকে মূল্যটা ধরে দিও, তাহলেই হবে। ঠিক আছে মহারাজ। মন্ত্রী মশাই যেভাবে মুখ ভার করছে তাতে মনে হচ্ছে মন্ত্রী মশাইয়ের কোনো ইচ্ছেই নেই, তাহলে কাজটা করতেই হবে। আচ্ছা গোপাল, একটা কথা শোনো, রাজবাড়িতে পুজোর সমস্ত বাসন কোসন আছে, তাই তুমি শুধু পুজোর বাজার আর বাকি জোগাড়ের ব্যবস্থা করো, আর সবাই কিন্তু গোপালকে পুজোর কাছে সাহায্য করো। নিশ্চয়ই মহারাজ। ব্যাস ব্যাস, তাহলে গোপাল যাও যাও যাও, কাজে বেরিয়ে পড়ো, বাজার দোকান প্রতিমা আনা। হ্যাঁ মহারাজ, এক্ষুনি যাচ্ছি। কি ভাইয়া, সব প্রস্তুত তো? আরে হ্যাঁ হ্যাঁ, সব প্রস্তুত, প্রতিমা সাজানোই আছে, নিয়ে যাও। চলো চলো দাদু চলো। ওরে কি মজা কি মজা, রাজবাড়িতে তাদের পুজো। ওরে বাহ 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 বাহ, তুইও তো দেখছি আমাদের সভাকবির মতোই ছন্দে কথা বলছিস। হ্যাঁ দাদু, গুলটে না অনেক গুণ, আর মাথায় ভরা গুণ। এই বাইরে কথা বলবি না রে প্লা। তোরা এখন ঝগড়াটা বন্ধ কর দেখি, তোদের অনেক কাজ করতে হবে বুঝলি। কি কাজ দাদু? আমরা ঠাকুরকে নিয়ে যাই। ব্যাস, ঠাকুর স্থাপন হয়ে গেল, কালকে পুজো। হ্যাঁ দাদু, অঞ্জলি হবে, খাওয়া দাওয়া হবে, দারুণ মজা হবে। আচ্ছা শোন, মন্ত্রীকে যেহেতু ভোজের সব খরচ দিতে হবে, তাই উনি নিশ্চয়ই চাইবে কোনো না কোনো ভাবে সুযোগ বুঝে হাওয়া হয়ে যাওয়ার, সেই জন্যে তোদেরকে কিছু জিনিস দিচ্ছি। এগুলো কি দাদু? একটা
হচ্ছে হলুদ রং আর একটা দস্তানা। আমরা কি করব দাদু? শোন, ভালো করে শোন। যেহেতু মন্ত্রীমশাই চেষ্টা করবে যেন তেন প্রকারেণ পুজোর আগে হাওয়া হওয়ার, তাই তোরা মন্ত্রীর বাড়িতে আগে ভাগে যাবি, গিয়ে এই দস্তানা পরে কাঁচা হলুদের সাথে এই হলুদ রং মিশিয়ে মন্ত্রীমশাইকে মাখিয়ে দিবি, আর কিছু একটা অজুহাত দিয়ে দিবি, ঠিক আছে? ঠিক আছে দাদু, এইসব বুদ্ধিতে আমরা একেবারে সিদ্ধ হস্ত, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। মন্ত্রীমশাই, আপনি চলেন ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। এতদিন ধরে আপনার পাশে পাশে থেকে আপনার সব চিন্তা ভাবনা অলপ করে বলে দিতে পারি। যা, তোরা তাড়াতাড়ি কাজে লেগে পড়, যা। গিন্নি, তাড়াতাড়ি চলো, আমাদেরকে আজকের দিনটা বাড়িতে থাকলে চলবে না। হ্যাঁ, চলো চলো, আমি তো সব সময় শাড়ি গুছিয়ে রাখি। চলো, কদিন আমার বাপের বাড়ি থেকে ঘুরে আসি। হ্যাঁ, তাই চলো, নইলে অনেকগুলো টাকা বেরিয়ে যাবে। কি মরতে যে গোপালের পিছনে লাগতে গিয়েছিলাম। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, এ কি, এত সকালে আবার কে এলো? আমরা মন্ত্রী মশাই, আমরা একটু এদিকে আসুন তো দেখি। হায় 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 রে, সকাল সকাল এটা তোরা কি করলি? আজকে তো সরস্বতী পুজো, ভোরবেলা কাঁচা হলুদ বাটা আর সর্ষের তেল মেখে স্নান করতে হয়, তাহলে সারা শরীর ফর্সা হয়ে যায়। এই তুমি তাড়াতাড়ি মুখে থেকে হলুদটা তোলো সাবান দিয়ে, আমাদের বেরোতে হবে তো। হ্যাঁ হ্যাঁ গিন্নি, এক্ষুনি করছি, নইলে শাশুড়ি মা আমাকে জামাই বলে চিনতেই পারবে না। ও গিন্নি, এটা কি হলো? কি এটা কি হলো? মুখ থেকে হলুদ তো উঠছে না। হলুদ উঠছে না মানে? ভালো করে সাবান দিয়ে ঘষো। তখন থেকে ঘষছি তো, কিন্তু হলুদ তো ওটার বদলে সারা মুখ হাত গলায় ছড়িয়ে গেছে। সে কি কাণ্ড! একটু পরেই তো পুজো শুরু হয়ে যাবে, মহারাজ নিশ্চয়ই ভোগ খাওয়ানোর অর্থ চাইতে আসবেন। ও গিন্নি, গিন্নি, অত অর্থ আমি কোথায় পাবো? আর এই হলুদ মুখ নিয়ে আমি কিভাবে বেরোবো? কি পুজোর সব জোগাড় তো হয়ে গেল, কিন্তু মন্ত্রী তো এখনো এলো না। মহারাজ, আমার মনে হয় মন্ত্রীমশাইয়ের অনেক খরচের ব্যাপার আছে, তো তাই এখন হয়তো মোহর গুনছে। চলুন চলুন মহারাজ, আমরা দুজনে বরং মন্ত্রীমশাইয়ের বাড়িতে গিয়ে ভোগের জন্য বরাদ্দ অর্থ চেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাই চলো। কি মন্ত্রীমশাই, আপনার পুরো মুখ হলুদ, এবার এই হলুদ মুখ নিয়ে বাইরে বের হবেন কি করে? মহারাজ, গোপালের নাতি নাতনিরা আমার এই অবস্থা করেছে। এ বাবা, এই মুখ নিয়ে তো তোমার বাইরে বের হওয়া যাবে না। হ্যাঁ মহারাজ, ভেবেছিলাম একটু শ্বশুর বাড়ি যাবো, মানে 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 ওই পুজো মণ্ডপে যাবো। এই তো দেখলেন, মুখ ফসকে আসল কথাটা বেরিয়ে গেল তো মন্ত্রীমশাই। আমি রাজসভার মধ্যেই আন্দাজ করতে পেরেছিলাম যে আপনি মনে মনে পালানোর পথ খুঁজছেন। ও সব শুনবো না মন্ত্রী, দাও দাও, ভোগের সব আয়োজন হয়ে গেছে, 700 মোহর খরচ হয়েছে, ওটা মিটিয়ে দাও। অতগুলো মোহর তো আমার কাছে নেই মহারাজ। মহারাজ, মন্ত্রীমশাই কিন্তু চালাকি করছে, আপনি ছাড়বেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এখন না দিলে তোমার 3 মাসের বেতন কাটা যাবে। ওরে বাবা রে, ওরে বাবা, দিচ্ছি মহারাজ, দিচ্ছি।
হায় 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 এতে পড়ে সব জমানো অর্থ সব মোহর বেরিয়ে গেল। একটা কথা মনে রাখবেন মন্ত্রী মশাই, আপনি যেমন আমার ঘাড়ে কায়দা করে পুজোর দায়িত্ব ফেলে দিয়ে আমাকে ফ্যাসাদে ফেলতে চেয়েছিলেন, ঠিক তেমনি আমিও আপনাকে জব্দ করলাম। চলুন, ওদিকে পুজো শুরু হয়ে গেছে, এই হলুদ মুখেই অঞ্জলি দেবেন, চলুন। তার মানে মন্ত্রী, তোমার মনে মনে এই মতলব ছিল? ছি ছি ছি, একটু তো সুবুদ্ধি আনো। নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে। নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে। আমার কত খরচ হয়ে গেল। অন্যের বিপদ চাইলে নিজেরই বিপদ হয়। আর ভেবে লাভ নেই মন্ত্রী মশাই, চলুন আমরা একসাথে বসে প্রসাদ খাই। ওই প্রসাদ আমার মুখে ঢুকবে না গোপাল। আচ্ছা গোপাল, তোমার এত বুদ্ধি কি করে? হ্যাঁ, ওই তো মায়ের পুজো করে। মন্ত্রী মশাই, মায়ের কাছে মন ভরে যান, যেন আপনার মাথায় একটু বুদ্ধি হয়। নিন নিন নিন, মায়ের সামনে শুয়ে পড়ুন। হ্যাঁ, শুয়ে পড়বো? হ্যাঁ, শুয়ে পড়ুন আর মন ভরে যান, যাতে মাথায় একটু বুদ্ধি হয়। যতক্ষণ না মা বলছে বুঝেন না কিন্তু। না না গিন্নি, এত দায়িত্ব নিতে পারবো না, এই বলে দিচ্ছি। হ্যাঁ এ তুমি কি বলছো? হ্যাঁ ঠিকই বলছি। একে আজ 1 মাসের ওপর তোমার মা এসে আমার বাড়িতে আছে। তার খাওয়া, তার পড়ার সব খরচ আমার কাঁধে। তার উপর তো ছোট বোনের বিয়ের সব দায়িত্ব যদি আমার ঘাড়ে এসে পড়ে, তাহলে তো আমি ভারে ভারে চ্যাপ্টা হয়ে যাব। খরচের ভয়ে তুমি ছোট্ট শালীর বিয়ের দায়িত্ব নিতে পারবে না? আর তুমি না কৃষ্ণনগরের রাজ্যের একমাত্র মন্ত্রী। না, পারবো না। একটা মেয়ের বিয়ে দিতে কত খরচ হবে সেটা জানো? হিসেব জ্ঞান তো কিছুই মাথায় নেই, শুধু খরচ করার বুদ্ধিটুকুই আছে। জানি, ভালো করেই জানি। আর তার সাথে এটাও জানি তুমি হলে এই রাজ্যের মহামন্ত্রী। কত প্রতিপত্তি তোমার। এইসব প্রতিপত্তি তো প্রজাপতির মতো ডানা মেলে উড়ে গেছে। জানো না কি সামান্য মাইনে পাই আমি? ওইসব মাইনে প্রতিপত্তি প্রজাপতির মতো উড়ে গেছে না শোপোকার মতো হেঁটে গেছে? ওইসব গল্প আমাকে শোনাতে শোনাতো। বলি ডান হাতের ঘাটতি তো বাঁ হাতের বাঁকা রোজগারে পুষিয়ে যায়। একেবারে বাজে কথা বলবে না বলে দিচ্ছি। কোনো বাঁ হাতের রোজগার নেই আমার। আমি একজন সৎ এবং নিষ্ঠাবান মন্ত্রী। আমার সাদা মনে এতটুকু কাদা নেই। আবার আবার মিথ্যে বলছো, আবার মিথ্যে বলছো। আমি যেন কিচ্ছু জানি না ভেবেছো। বেশি কথা বাড়ালে না হাতে হাড়ি ভেঙে দেবো, এই বলে দিচ্ছি। আরে এটা কে রে? হ্যাঁ, এটা বউ না সত্তর? তবে বাবা বিশ্বাস নেই ওকে, কখন যে কি করে বসে। তার থেকে ছোট শালীর বিয়ের দায়িত্ব নেওয়া অনেক ভালো। কিন্তু কিন্তু তার জন্যেও তো পয়সা লাগবে। জমানো পয়সা থেকে খরচ করলে তো পয়সা কমে যাবে। না না, অন্য কিছু ভাবতে হবে, অন্য কিছু ভাবতে হবে। আর কি হলো কি? রাত কত হলো খেয়াল আছে? তাড়াতাড়ি আলো নিভিয়ে শুয়ে পড়ো। আরে আমি তো আর তুমি নই গো যে খেলাম আর শুলাম। আমার বলে কিনা এই কত কাজ পড়ে। বেশি কাজ দেখিও না তো। দুটো মাত্র প্রাণীর 4টি ভাত ফোটানো আর তরকারি। হ্যাঁ, ভালো বললে তো ভালো বললে। বললি ভাত আর তরকারি রান্না ছাড়া সংসারে কি কোনো কাজ নেই গো? সেই সব কাজ কে করে দিয়ে যায় শুনি? কেন আমিও সংসারে কম কাজ করি না? হ্যাঁ, তোমার কাজ মানে তো গড়িমসি করে বাজার যাওয়া আর পচা ধসা 4টি আনাজ আর মাছ কিনে আনা। তাই আর বেশি কথা না বাড়িয়ে চুপচাপ শুয়ে পড়ো দেখি। হ্যাঁ, আমার সময় হলে শোবো, যাও। এই সময় কে আবার দরজা খটখটাচ্ছে? গিন্নি, একবার দরজা খুলে দেখো তো। ওই দেখো, কথা ছিড়ি দেখো। এত রাত্রিরে আমি একলা মেয়ে মানুষ হয়ে গিয়ে দরজা খুলবো আর উনি বিছানা ছেড়ে উঠতে পারছেন না। ধুত্তুরি।
কেউ তো নেই। আরে দেখো দেখো ভালো করে দেখো, যদি কেউ নাই থাকবে তাহলে দরজায় আওয়াজ করলোটা কে? সে আমি কি করে বলবো? দরজায় আওয়াজ হলো, দরজা খুললাম, কাউকে দেখতে পেলাম না, তাই আবার দরজা বন্ধ করে শুয়ে পড়ছি, ব্যাস আমার কাজ শেষ। ও এ তো আচ্ছা আপদ হলো দেখছি। যাও গিয়ে দেখো। আমি পারবো না, দেখতে হলে তুমি দেখো। আমিও পারবো না। এই তো আচ্ছা জ্বালা হলো। তোমায় আর একলা যেতে হবে না, আলো নিয়ে আমিও যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে এবারেও তো কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে না মনে হয় কোনো শয়তান এসে না এই মাঝ রাত্রিরে আমাদের সঙ্গে মশকরা করছে, জানো? বেটাকে ধরতে পারলে না লাঠি দিয়ে ঠ্যাং খোড়া করে দেবো একেবারে। এসো তো আমার সঙ্গে। এই এই কেউ তো নেই গো, কি ভুতুরে কাণ্ড রে বাবা। হ্যাঁ চলো ভেতরে চলো। কিন্তু আবার যদি দরজায় কেউ খটখট করে, হ্যাঁ কানে তুলো দিয়ে ঘুমাবো, তাহলে আওয়াজও পাবো না আর ঘুমের ব্যাঘাতও হবে না। এই ঘরের জিনিসপত্র সব লন্ডভন্ড করলো কে? এই কি দেখো দেখো দেখো, আমাদের পেতল কাঁসার বাসনপত্র, টাকা পয়সার বাক্স সব কোথায় গেল? এইটুকু সময়ের মধ্যে কে ঢুকলো? হ্যাঁ কে চুরি করলো বলো তো? হ্যাঁ কে চুরি করলো? এই তো শীত কেটে চোর ঘরে ঢুকেছিল। হ্যাঁ দরজায় শব্দ করে আমাদের ঘরের বাইরে পাঠিয়ে আমাদের সর্বস্ব নিয়ে চলে গেল গো। হায় হায় হায়, আমার কি সর্বনাশ হলো গো। মহারাজ মহারাজ মহারাজ, আমার সর্বনাশ হয়ে গেছে মহারাজ। হ্যাঁ তো তোমার আবার কি সর্বনাশ হলো গোপাল? কাল রাতে আমার ঘরে শীত কেটে চোরে আমার সর্বস্ব নিয়ে চলে গেছে মহারাজ। চোরে এসে শীত কেটে সর্বস্ব নিয়ে চলে গেল? হ্যাঁ, আর তুমি সেটা টের অব্দি পেলে না? এত ঘুম তোমার? না না, আমি তখন জেগেই ছিলাম। আশ্চর্য, তুমি জেগে থাকা সত্ত্বেও চোর এসে ঘরে শীত দিয়ে গেল। আসলে হয়েছে কি, হঠাৎ দরজায় খটখট শব্দ, দরজা খুলে দেখি কেউ নেই। দরজা বন্ধ করে যেই আবার শুয়েছি অমনি আবার শব্দ। শেষে আমি আর গিন্নি দুজনে মিলে ঘর থেকে বেরিয়ে অনেক খোঁজাখুঁজি করেও যখন কাউকে না পেয়ে ঘরে গেলাম, তখন দেখি চোরে সব দামি জিনিস নিয়ে পালিয়েছে মহারাজ। কি 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 জিনিস ছিল ঘরে? আগে ওই পেতল কাঁসার বাসনপত্র, কাপড়, শাড়ি, তারপর টাকা পয়সা। ওরে বাবা, এত কিছু ছিল? তা আমি যতদূর জানি একটু গোপালের ঘরে খাবার দাবার ছাড়া আর কিছুই তো থাকে না। হাসছেন তো? আমার কথা শুনে হাসছেন তো? তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? মহারাজ, আমার মনে হয় এ সমস্ত গল্প বলে গোপাল আপনার কাছ থেকে কিছু সাহায্য চাইতে এসেছে। কল খাটিয়ে আপনাকে পটিয়ে নিতে চায় আর কি। একেবারে বাজে কথা বলবেন না। বাজে কথা? আচ্ছা, এর আগে এরকম কাঁদুনি গিয়ে তুমি মহারাজের কাছ থেকে টাকা পয়সা আদায় করনি? মহারাজ, আমি কিন্তু আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা চাইতে আসিনি। আমি এসেছি আপনার কাছে নালিশ জানাতে। ঠিক আছে, আজ থেকে না হয় রাতের পাহারা বাড়িয়ে দেব। কিন্তু কিন্তু আমার চুরি যাওয়া জিনিসপত্রের কি হবে? হ্যাঁ হ্যাঁ, চোর ধরা পড়লে তার কাছ থেকেই উদ্ধার হবে। কি ব্যাপার বলা তো, তোমার আবার কি হলো? আর সকালে ওই দোকান খুলে দেখি দোকানে শীত কেটে দোকান থেকে সব মিষ্টি আর টাকা পয়সা চুরি হয়ে গেছে। সে কি? হ্যাঁ মহারাজ, এতদিন ধরে দোকানদারি করছি, এই প্রথম চুরি, তাও আবার এত বড়। আপনি কিছু একটা ব্যবস্থা করুন মহারাজ, না হলে ধনে প্রাণে মারা যাব। হ্যাঁ, এ তো খুব বিপদ হলো দেখছি। কাল রাতে গোপালের বাড়িতে চুরি, তারপর আবার তোমার দোকানে চুরি, আর সবকটাই শীত কেটে। সেনাপতি, আদেশ করুন মহারাজ। আজ রাত থেকে খুব শক্তপোক্ত পাহারার ব্যবস্থা করো, চোর যেন কোনো মতেই আর চুরি করতে না পারে। যথাজ্ঞা মহারাজ। গোপাল আর ভোলা,
তোমরা তোমাদের আবশ্যিক কিছু জিনিসপত্র কেনার জন্য রাজকোষ থেকে কিছু টাকা পয়সা নিয়ে যেও। এই শোনো, বলি রোজকার মতো আজকে আর নাক ডাকিয়ে ঘুমিও না, হ্যাঁ? কেন? এই কথা শোনো। বলে কেন? আরে কাল রাতে অত বড় একটা চুরি হলো, চোর যদি আজ রাতে আবার আসে। আরে বাবা আসতে দাও না, সে বেটা এলেও তো নতুন করে আর কিছু পাবে না, তাই অযথা জেগে না থেকে ঘুমিয়ে পড়ো। একটা কথা মনে রেখো গিন্নি, পুড়ে যাওয়া ছাইয়ে কোনোদিন আগুন ধরে না, বুঝলে? होशियार জাগতে রহো, होशियार জাগতে রহো। মহারাজ মহারাজ মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, তো তোমার আবার কি সর্বনাশ হলো? আমার আমার সেই সুন্দর রূপোর কলমটা কাল রাতে চুরি হয়ে গেছে মহারাজ। হ্যাঁ মহারাজ, আমার কবিতায় খুশি হয়ে যেটা আপনি আমায় উপহার দিয়েছিলেন সেইটে। সে কি কি করে হলো? তা তো আমি বলতে পারবো না। সকালে ঘুম থেকে উঠে দেখি লেখার জায়গায় কাগজপত্র, কালি, দোয়াত সব আগের মতোই আছে, শুধু শুধু রূপোর কলমটাই নেই। আমার মনে হয় জানলা দিয়ে হাত বাড়িয়ে কেউ ওটা তুলে নিয়ে গেছে। চুরি হলো মোর রূপোর কলম, খুব ব্যথা হচ্ছে, তবু নেই যে কোনো মলম। অসহ্য অসহ্য! এর মধ্যে আবার কাব্য রচনা হচ্ছে। রোজ রাতে এর বাড়ি ওর বাড়ি চুরি হওয়াটা তো অসহ্য হয়ে দাঁড়ালো দেখছি। সেনাপতি সেনাপতি, আজ্ঞা করুন মহারাজ। কাল রাতে পাহারার ব্যবস্থা করনি? করেছিলাম মহারাজ, প্রতি রাস্তায় প্রত্যেক মোড়ে পাহারার ব্যবস্থা ছিল। তাহলে সভাকবির বাড়ি থেকে রূপোর কলমটা চুরি হয় কি করে? সেটাই তো বুঝতে পারছি না মহারাজ, পুরো ব্যাপারটা আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। ব্যায়াম করে স্বাস্থ্য মোটা করতে গিয়ে সেনাপতি মাথাটাও মোটা করে ফেলেছে। ওরকম মাথা মোটা সেনাপতি কি আর করবে মহারাজ? সকলকে এক্ষুনি এক্ষুনি রাজসভায় ডাকো। পরপর দুরাতে 3 জায়গায় চুরি, যা এর আগে এ রাজ্যে কখনো হয়নি। আর সব থেকে বড় কথা, চুরি কিন্তু কোনো সাধারণ প্রজার বাড়ি হয়নি। এ পর্যন্ত যা চুরি হয়েছে তা 2 রাজকর্মচারী আর ভোলা ময়রার দোকানে। মহারাজ, তাহলে প্রমাণ হলো তো সেদিন চুরির নামে আমি কোনো গল্প দিতে আসিনি? হ্যাঁ, সে হয়তো আসুনি, কিন্তু আমার মনে হয় সব জায়গাতেই চুরি হয়েছে নিজেদের অসাবধানে। মানে অতি সোজা, এই যে এতগুলো চুরি হলো, কই আমার বাড়িতে তো হলো না। কারণ কি দিনে কি রাতে আমি সর্বদা সতর্ক থাকি। গৃহস্থ নিজে যদি সজাগ থাকে তাহলে চোরের সাধ্য কি যে চুরি করে? হ্যাঁ 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 হ্যাঁ, কথাটা খুব একটা মন্দ বলনি। তাই আমার প্রস্তাব, এই যে প্রহরীদের অনাবশ্যক খাটিয়ে আর রাত পাহারা দেবার কোনো দরকার নেই। আমার মতো সকলেই যদি সতর্ক থাকে তাহলে আজ থেকে আর কারো বাড়িতে চুরি হবে না। মন্ত্রী মশাই হঠাৎ করে রাত পাহারা তুলে দিতে চাইছে কেন? না, ব্যাপারটা একটু দেখতে হচ্ছে। কি মহারাজ, আমি কি ভুল কিছু বললাম? না, একেবারে ঠিক কথাই তুমি বলেছ সেনাপতি। আদেশ করুন মহারাজ। আজ থেকে রাতের পাহারা তুলে দাও। যথা আজ্ঞা মহারাজ। এই তোরা শোন, এদিকে শোন, যার জন্যে তোদের ডেকে পাঠিয়েছি
একটা কাজ করতে হবে তোদের। কি করতে হবে বলে দাও। আজ থেকে মন্ত্রী মশাইয়ের ওপর নজর রাখতে হবে তোদের। মানে মন্ত্রী মশাইয়ের বাড়িতে কারা যায় কারা আসে সব খবর এনে দিতে হবে তোদের। ঠিক আছে, সব খবর পেয়ে যাবে। তা মন্ত্রী মশাই কাজকর্ম সব ঠিকঠাক করতে পেরেছি তো? আরে করতে পেরেছিস কি বলছিস? এখনো তো কত কাজ করতে হবে তোদের। এখনো কাজ বাকি। কিন্তু আমার যে খুব ভয় করছে মন্ত্রী মশাই। কেন ভয় করছে কেন? রাতের বেলা রাস্তা জুড়ে যে ওই রক্ষীদের পাহারা। মহারাজের কানে মন্ত্র দিয়ে আজ থেকে ওই পাহারা আমি তুলে দিয়েছি। এখন বীরের মতো যাবি আর চোরের মতো চুরি করবি। আজ রাতেই যাবি। তাহলে যা ভেবেছিলাম সেটাই সত্যি। সব কিছুর নাটের গুরু ওই ষড়যন্ত্রী মন্ত্রী। ঠিক আছে, তোরা এখন যা, কাল আবার মন্ত্রীর উপর নজর রাখিস। কাল রাতে চলে যে আমাকে ভিখারি করে দিয়ে গেল মহারাজ। এ তো দেখছি ঘোর সংকট। আচ্ছা, কে বা কারা এসব করছে সে সম্পর্কে তোমরা কি কিছু বলতে পারো? আমি তো এখনই বলে দিতে পারি মহারাজ, কিন্তু এখন কিছু বলবো না। বরং এখন এমন কিছু বলবো যাতে করে আসল চোরের সাহস আরো বেড়ে যায়। মহারাজ, চুরির ধরন দেখে কেন জানি না শুধুই মনে হচ্ছে এ কাজ হলো কেলে পচার। হ্যাঁ, কেলে পচা? কিন্তু সে তো এখন চুরি চামারি ছেড়ে দিয়েছে। মহারাজ, বিড়াল যেমন কখনো মাছ খাওয়া ছাড়তে পারে না, তেমনি পাকা চোরও কখনো চুরি ছাড়তে পারে না। আর একটু চিন্তা করলেই বুঝতে পারবেন, আমাদের যার যার বাড়িতে চুরি হয়েছে সব বাড়িগুলোই কেলে পচার নখদর্পণে। সেনাপতি, এক্ষুনি কেলে পচাকে বেঁধে আনার ব্যবস্থা করো। আমি এক্ষুনি ধরে আনছি মহারাজ। আহা, কি মজা! কার চুরির দায় কার ঘাড়ে গিয়ে পড়লো। কেলে পচাকে ধরে এনেছি মহারাজ। কি রে কেলে পচা, তুই আবার চুরি চামারি শুরু করেছিস? বিশ্বাস করুন মহারাজ, বহুদিন আমি এই কাজ করিনি গো। তাহলে কে করলো বল? আমি কি করে বলবো বলুন তো? শুনলাম তুই নাকি কদিন রাতে বাড়ি ছিলি না। কদিন রাতে আমি তো পাশের গায়ে যাত্রা শুনতে গিয়েছিলাম গো। ওর কোনো কথা বিশ্বাস করবেন না মহারাজ। এক্ষুনি ওকে কারাগারে পাঠাবার ব্যবস্থা করুন, তারপর আমিও দেখবো ওর পেটের কথা বের করতে পারি কিনা। গোপাল দাদা, একদিন তোমার কথাতেই আমি চুরি ছেড়ে দিয়েছি গো। আজ কি না তুমি আমার বিনা দোষে কারাগারে পাঠিয়ে দিলে গো। ও গোপাল দাদা গো, এ তুমি কি করলে গো? ছাড়ি দাও, আমার ছাড়ি দাও। কি করব বল, আসলে রাঘব বোয়ালকে ধরতে গিয়ে তোকে শুধু টপ করেছি। তবে চিন্তা করিস না, আসল চোরকে ধরে তোকে আমি কারাগার থেকে ঠিক বের করে আনবো। শোন, আজ রাতে সব থেকে বড় ঘাইটা মারতে হবে তোদের। কার বাড়ি শুধু বলে দিন, তারপর দেখবেন কি করি। তোদের আজ যেতে হবে কি বলছো গোপাল? এসব তাহলে আজ রাতে শুধু হাতে নাতে ধরতে দিন, তারপর প্রমাণ হয়ে যাবে পেছন থেকে বসে কে কলকাঠি নাড়ছে। হাতে নাতে ধরতে হলে কি করতে হবে বলো তো? বেশ ভালো রকম ওই জিনিস চুরি হলো। কি বলিস বটা? সে আর বলতে, আর জিনিস বলে জিনিস, সব ভালো ভালো আর দামি জিনিস। মন্ত্রী মশাই যা খুশি হবেন না। আর খুশির রাতে হচ্ছে আমাদের ওই ভালো রকম খুশি করে দেবেন। কটারে সামনে যে রক্ষী। আয়
তোরা কারা? কেউ নই, টুকি কেউ নই। এই ঘটা পালা। পালাবার পথ নেই, জম আছে পিছে। অজি শয়তান, আজ আমার বাড়িতে চুরি করতে এসেছিস? কি বলেছিলাম মহারাজ, এসবই বটা ঘটার কাজ। আর এবার শুধু বের করতে হবে পেছনে বসে কে কলকাঠি নাড়ছে। আমাদের ছেড়ে দিন মহারাজ, আমাদের ছেড়ে দিন। হ্যাঁ, এই যে জিনিসপত্র সবকিছু বুঝে নিয়ে দয়া করে আমাদের ছেড়ে দিন। ছেড়ে তো দেবই, তবে তার জন্য আমি যা যা বলবো তোদের যে তাই তাই করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তাই করব। কি করতে হবে বলো? এখন চল নাটের গুরুর বাড়ি। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, কিরে, কাজকর্ম সব ঠিকঠাক হয়েছে তো? একেবারে চকাচক। তাহলে ঝোলা কোথায়? ঝোলা ঝোলা খুলে দেখা কি কি চুরি করে আনলি। ঝোলার বদলে মোটা দড়ি নিয়ে এসেছি, আপনার কোমরে পরিয়ে কারাগারে নিয়ে যাব বলে। মুখ সামলে কথা বলবে গোপাল, তুমি জানো না কার সঙ্গে কথা বলছো? জানি তো, বিলক্ষণ জানি। আমি তো একটা চোরের সঙ্গে কথা বলছি। প্রমাণ করতে পারবে? মহারাজ দেখে যান। দেখুন মহারাজ, সব নিজের চোখে দেখুন। পালাবার পথ নেই, জম আছে পিছে। মন্ত্রী, তাহলে তাহলে এই জঘন্য কাজ সব তোমার? বলো বলো, সত্যি কথা বলো, না হলে আমি কিন্তু তোমার শুলে চড়াবো। হ্যাঁ মহারাজ, আমার। কিন্তু কেন কেন করলে এমন জঘন্য কাজ? কি করব বলুন, এছাড়া যে কোনো উপায় ছিল না। 1 মাসের ওপর শাশুড়ি এসে রয়েছেন, তার পেছনে 1 কানি খরচ, তার উপর আবার শালিকার বিয়ের খরচ দিতে হবে বলে গিন্নি আমার চাপ দিচ্ছে। তাই বাধ্য হয়ে আমি এই কাজ করেছি। ভেবেছিলাম ধরা পড়বো না, কিন্তু এমন ভাবে যে হাতে নাতে ধরা পড়ে যাব, এ কথা আমি ভাবতে পারিনি মহারাজ, এ কথা আমি ভাবতে পারিনি। মহারাজ, ও মহারাজ, কতবারই তো আমার কত দোষ নিজ গুণে ক্ষমা করে দিয়েছেন, আর একবার নয় ক্ষমা করে দিলেন। চুপ, একেবারে চুপ। চুরি করে আবার ক্ষমা চাওয়া হচ্ছে? না 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 না, কোনো ক্ষমা নেই। রক্ষীরা, একে কারাগারে নিয়ে যাও, কাল সকালে এর বিচার হবে। আর কারাগারে এনাকে পুরে দিয়ে কেলে পচাকে মুক্তি দিয়ে দিও। আহা, বেচারা বিনা দোষে কষ্ট পেল গো। সত্যি গোপাল, তোমার দূরদর্শিতার কোনো তুলনা নেই। সত্যি তুমি ধন্য, ধন্য গোপাল। আমি অতি নগণ্য মহারাজ।